ডালাসে দারুণ একটা ক্রিকেট ইভেন্ট নিশ্চয়ই হতে চলেছে, কিন্তু সেখানে রানের বন্যা বইবে আর বাংলাদেশ দল সেই বন্যার ভেতরে কিভাবে টিকে থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। কেমন চ্যালেঞ্জের মুখে আসলে পড়তে চায় বাংলাদেশ এবং পড়তে পারে, সেই চ্যালেঞ্জটা কিভাবে জিততে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, স্বাগত আপনাকে খেলা যোগে। সেই সাথে শুভ সকাল। আমরা দেখছিলাম সহকর্মী নাহিম বিন জসিম ডালাসের উইকেটের আদ্যপান্ত বলছিলেন, পরিসংখ্যানগুলো বলছিলেন এবং মোটামুটি যে 170-80-র উপরে রান না করলে যে জয়ের কোনো সম্ভাবনাই নেই বলতে গেলে, একেবারে এক্সট্রা অর্ডিনারি বোলিং না হলে, সেক্ষেত্রে বাংলাদেশ দলের চ্যালেঞ্জটা আসলে কি অপেক্ষা করছে সামনে? বড় একটা প্ল্যাটফর্মে খেলতে গেলে ইট ইজ অলওয়েজ আ প্রেশার। নতুন একটা সিচুয়েশন, এখন যেটা ইউএসএ তে খেলছে এটাও কিন্তু নতুন একটা পরিবেশে, সবসময় নতুন পরিবেশেই খেলার। এখানে যে গেছে একজন হয়তো বলেছে যে অ্যাডজাস্ট হচ্ছে না, নতুন পরিবেশ, মাঠ পিচটা ওরকম না, মাঠটা খোলা মাঠ। দিস আর অল বেসিক্যালি এক্সকিউজেস। আমার মনে হয় যে প্রফেশনাল ক্রিকেটার যে কোনো সময় যে কোনো পরিবেশে খেলার মতো তাদের সেই যোগ্যতা থাকা উচিত এবং আছে। আমি মনে করি যে এটা একদিক দিয়ে হতো, হু নোজ, ইট কুড বি আ ব্লেসিং ইন ডিসগাইজ, যে যেটা তাৎপর্যপূর্ণহীন ম্যাচ দুইটা তারা হেরেছে। ইয়েস, একটু প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আমরা খেলছি নেপাল এবং নেদারল্যান্ডসেরা খেলছে, এখান থেকে একটা শিক্ষা পেয়েছে। আমার মনে হয় যে যারা একদম টপ সাইড দল না, তাদের বিরুদ্ধে খেলতে গেলে কি অ্যাপ্রোচটা রিয়েলি নিতে হবে। নেদারল্যান্ডসের সাথে আমরা আগে হেরেছি, নেপাল রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজ, এই দলের এগেন্সে ভালো খেলেছে। সুতরাং কোনো এখানে খাটো করে দেখার কিছু নেই। তবে এই হারার পরে আমার মনে হয় যে দে উইল বি রিয়েলি ডুইং সাম হোমওয়ার্কস। লাস্ট ম্যাচটা ভালো খেলেছে, একটা কিছুটা হলেও তো একটা ফ্লোতে আসবে। আমার মনে হয় যে তারপরে ইন্ডিয়ার সাথে একটা খেলা আছে বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, 1 তারিখে যেটা খেলা আছে, সবকিছু মিলিয়ে তাদের প্রস্তুতির জন্য যথেষ্ট তারা একটা সুযোগ পাচ্ছে এবং একটা ছন্দে আসার ব্যাপার আছে। ইয়েস, কোনো রিজন নাই, কোনো এক্সকিউজ নাই। খুবই লজ্জাজনক হার হয়েছে ইউএস এর এগেইনস্টে, বাট দেয়ার ইজ অলওয়েজ সাম ইউ ক্যান লার্ন। এবং যে জিনিসটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ তো বড় পরিসরে বড় দলকে কনভিনসিংলি ভালো খেলে হারায়নি যে তা না, তাদের মধ্যে যে সেই যোগ্যতা নাই তা না। এখন কথা হচ্ছে একটা টিম হিসাবে খেলা, দুই একজন প্লেয়ার যেমন লিটন দাস পার্টিকুলারলি অ্যান্ড শান্ত পার্টিকুলারলি, এরা দে নিড টু কাম ব্যাক টু ফর্ম। আমাদের এখানে যদি সবাই ফর্মে না থাকে, আমি বলছি না যে সবাই একদিনে পারফর্ম করবে, বাট লিডিং প্লেয়ার্স দে নিড টু কাম ব্যাক ইন টু ফর্ম। লিটন তো একেবারে লুকস লস্ট, শান্ত তারপরে লাস্ট এর আগের খেলাটাতে একটা একটা ছন্দ পেয়েছে বলে মনে হলো। বাট আমার মনে হয় যে তাদের ওভারঅল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান অ্যাডজাস্ট টু দিস কন্ডিশনস, আমি একেবারে যদি আমি বলি যে আমার কোনো আশা ভরসা নাই, এটা আমি বলতে চাইবো না। লজ্জা পাচ্ছি, সেটা তো আসলে আমরা বলতে চাই না, কারণ বাংলাদেশ দলের হয়ে যারা বিশ্বকাপ খেলতে গেছেন তাদের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেমন রয়েছেন, সেরকম লিটন দাস রয়েছেন, যে কিনা ওয়ার্ল্ডের যে কোনো বোলিং অ্যাটাকের এগেনস্টে দুর্দান্ত ব্যাটিং করতে পারেন বলে এর আগে আমরা দেখেছি। আমরা নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রেও সেটা বলতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি একটা নতুন পরিবেশে যাবেন, আমাদের সহকর্মীরা আমাদেরকে যে তথ্য দিচ্ছিল যে প্রথম দিন অর্থাৎ 19শে মে যেদিন বাংলাদেশ দল প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস করতে নেমেছিল, সেখানে বল থেমে আসছিল, যে সেইখানে উইকেটে বল যে একটু থেমে আসে সেটা তারা বুঝতে পেরেছিল, কিন্তু সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার যে একটা একাগ্রতা প্রয়োজন, সময় দেওয়া প্রয়োজন। পরের দিন বেশিরভাগ ব্যাটসম্যানই সেই ঐচ্ছিক অনুশীলনে অংশগ্রহণও করেনি, কোচ হাতুরু সিংহে মাঠেই যাননি, এরকম তথ্য আমাদেরকে আমাদের সহকর্মীরা সেখান থেকে দিচ্ছে। একটা ন্যাশনাল ক্রিকেট টিমের কাছ থেকে ওয়ার্ল্ড কাপের মতো আগে যদি এরকম আচরণ আমরা দেখি, সেক্ষেত্রে তাহলে আসলে এরকম প্রস্তুতি নেয়ার বা আগে থেকে একটা সিরিজ খেলার, যুক্তরাষ্ট্রে যাওয়ার আসলে প্রয়োজনটা কি থাকতে পারে? এখানে অবশ্যই প্র্যাকটিস না করতে পারার কিংবা না করতে চাওয়ার কি কারণ থাকতে পারে বুঝলাম। যে উইকেটটা উইল বি লিটল ডিফিকাল্ট ফর আওয়ার প্লেয়ার্স, যারা কিনা যে পিচে বল আসে একটু তড়িৎ গতিতে, ওই ধরনের উইকেট তারা খেলে স্বাচ্ছন্দ্য বোধ করে। ইয়েস, এই ধরনের উইকেটে হয়তো বল ইজ কামিং লেট, ফ্রি স্ট্রোক প্লেইং আমাদের যারা ব্যাটসম্যান আছে তারা সেটা অ্যাডজাস্ট করতে পারেনি, কিংবা তারা যে অ্যাডজাস্ট করবে সেই চেষ্টা করেনি। প্র্যাকটিস করে পরদিন
হয়তো বা কিছুটা একটা বেটার আইডিয়া হতো, সেটাও তারা করেনি। অ্যাজ প্রফেশনাল ক্রিকেটার্স আপনার ইউ নিড টু বি রুথলেস, সেই সেই জিদ থাকতে হবে। সে যে প্রথম ম্যাচটা হারার পরে যে আঘাত পাওয়ার যে একটা ব্যাপার আছে, যে একটা একটা সম্মানের যে একটা ব্যাপার আছে, সেই সম্মানবোধ কিংবা আত্মসম্মান বোধ কতখানি প্লেয়ারদের মধ্যে ছিল, জাগ্রত হওয়ার কথা আমি জানি না। সত্যি খালেদ ইটস ভেরি, এটা দে শুড বি লুকড ইনটু, যে কেন প্র্যাকটিস করে নাই। এমন তো না যে রেস্ট নেওয়ার দরকার নাই। রেস্ট কিসের রেস্ট? ওখানে তো গেছেই ওখানে একটু প্র্যাকটিস করতে, গেট কাস্টম টু দি কন্ডিশনস, সেটা তো করে নাই। তো এখানে আমার মনে হয় যে দিস শুড বি লুকড ইনটু। এটা কি কোনো একেবারে ফেলে দেওয়াটা ঠিক হবে না। নেক্সট ম্যাচটা আমরা আরো মিজারেবলি হেরেছি। নিঃসন্দেহে সেই জায়গা থেকে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে যেখানে বাংলাদেশ ছিল সেই হিউস্টনে আসলে সেভাবে কোনো আয়োজন ছিল না, মাঠের পরিবেশ কিংবা প্র্যাকটিস ফ্যাসিলিটি সেভাবে তৈরিও করার দরকার হয় না সাধারণত, যেহেতু আমেরিকা কোনো ক্রিকেট প্লেইং নেশন নয়। কিন্তু এখন যে জায়গাটাতে রয়েছে ডালাসে, সেখানকার ছবিতেই আমরা বুঝতে পারছি যে একটা ওয়ার্ল্ড কাপ এর পরিবেশের ভেতরে বাংলাদেশ ঢুকেছে। চারদিকের পরিবেশটাই আসলে সেরকম। এই বিষয়টা ক্রিকেটারদেরকে সাধারণত কীরকম আত্মবিশ্বাস যোগায় যে বিশ্বকাপ খেলতে এসেছি আমরা এবং এখানে আমাদের কিছু একটা করে দেখাতে হবে? পরিবেশটা আসলে কিভাবে পারফরমেন্সে প্রভাবিত করে বা আদৌ করে কিনা? দেখেন, করার মানে আপনি পিওর প্রফেশনাল প্লেয়ার্স, ইউর রিপ্রেজেন্টিং দ্য নেশন। এখানে একটা সিরিয়াসনেসের তো ব্যাপার আছেই, একটা প্রফেশনাল অ্যাপ্রোচের ব্যাপার আছেই। এখানে আপনার 16 কোটি 17 কোটি লোক, 20 কোটি লোক আপনার দিকে চেয়ে আছে। তো এটা তো আমাদের একটা মরাল অব্লিগেশন টু মেক শিওর দ্যাট উই ডোন্ট লেট আওয়ার কান্ট্রি ডাউন। এখন নতুন পরিবেশে যাচ্ছে, ডালাসে খেলছে না, নিউ ইয়র্কে খেলছে না, ভার্জিনিয়াতে খেলছে। দিজ আর অল, কি বলবো, দিজ আর অল লেম এক্সকিউজেস। আপনি যেখানেই যান না কেন, আপনাকে একটা প্রফেশনাল অ্যাটিটিউড, টিম হিসাবে খেলা, সিরিয়াসলি খেলা, উইল টু উইন এবং ফাইটিং ক্যাপাবিলিটিস দেখানো, এই ধরনের দলের এগেইনস্টে যদি আমরা উইদাউট ফাইট যদি হেরে যাই, এমন বুঝতাম যে আমরা ফাইট করে হারছি, ফাইট করে খেলছি, হেরে গেছি, সেটাও তো দেখলাম না আমরা। তো এখানেই বোঝা যাচ্ছে যে প্লেয়ার্সদের মধ্যে যে যে লেভেল অফ প্রফেশনালিজমের দরকার, এই লেভেলের টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য যে মন মানসিকতা দরকার, সেটা এই দুইটা খেলাতে কিন্তু প্রতীয়মান। আমার মনে হয় যে এই প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স, তাদেরকে কিন্তু বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে হোয়াট আর উই ইনটু, আমরা কিসের মধ্যে এসে পড়েছি, আমাদের কর্তব্যটা কি, আমাদের মধ্যে কি স্ট্রেংথস এন্ড উইকনেসেস আছে। শিওরলি এগুলা তো একটা অ্যাসেসমেন্টের দরকার আছে। আমি শিওর এগুলা গো ইনটু দ্য ড্রয়িং বোর্ড, তারা নিশ্চয়ই আলাপ আলোচনা করে, কিন্তু আমরা কাজে কর্মে মাঠে আমরা সেটার খুব একটা ইমপ্লিমেন্টেশন দেখছি না, স্পেশালি যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে। কিন্তু আমরা তো সেটা দেখতে চাই এবং এই মুহূর্তে আসলে বাংলাদেশ দল যেখানে রয়েছে সেখানে আমরা দেখছি যে সেই জিম্বাবুয়ে সিরিজ থেকেই দেখছি ঘরের মাঠে যে টস জিতলেই আগে ফিল্ডিং করার যে একটা প্রবণতা রয়েছে, তাতে হচ্ছে যে বিশ্বকাপে যারা খেলবেন ব্যাটসম্যানরা, তাদের সবার ব্যাটিংটা পরখ করা যাচ্ছে না। প্রস্তুতি ম্যাচ যে দুটো রয়েছে, একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আর একটা ভারতের বিপক্ষে, যেখানে সব ব্যাটারকে অর্থাৎ 15 জন ক্রিকেটারকেই একই ম্যাচে খেলানোর সুযোগ থাকছে, যেহেতু এটা আনঅফিসিয়াল ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ নয়। সেই জায়গায় টস জিতে আগে ব্যাটিং বা এই ধরনের সুযোগটা আসলে কিভাবে কাজে লাগানো উচিত হবে, স্পেশালি ব্যাটিং এর ক্ষেত্রে? সত্যি বলতে আমি মনে করি যে দুই একজন যারা অভিজ্ঞ, যারা অনেক বছর ধরে খেলে এসছেন, যারা ওয়ার্ল্ড কাপ, সাকিব আল হাসানের কথাই যদি বলি, আমার মনে হয় সব কয়টা ওয়ার্ল্ড কাপ তার সে মিস করেনি, 7টা কিংবা 8টা তার ওয়ার্ল্ড কাপ যাচ্ছে। ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট প্লেয়ার্স, তাকে হি হ্যাজ টু রেজ হিজ হ্যান্ডস আপ অ্যান্ড স্ট্যান্ড টল। আমরা 2019 সালে দেখেছি একটা জিদ নিয়ে খেলেছিল। এখন পুরা দল একটা খুব, আমি মনে করবি একটা এক্সপিরিয়েন্স এবং ইউথের সংমিশ্রণ, খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, এবং সে হচ্ছে গিয়ে এখানকার সো টু সে লিডার অফ লিডার্স। তাকে এখানে যদি বলি যে তার একটা বেশি একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে কিংবা থাকা উচিত, আমার মনে হয় না আমি ভুল বলবো। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান অবভিয়াসলি, বা মুস্তাফিজুর রহমান সিনিয়র প্লেয়ার, লিটন দাস অনেক দিন ধরে খেলছে, সৌম্য সরকার অনেক দিন ধরে খেলছে। তো যারা অনেক দিন ধরে খেলা, যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের কি আপনার মনে করেন সে বাড়তি, সে একটা তাগিদ, বাড়তি একটা যে জিদ, এটা দেখানোর প্রয়োজন না? আমার মনে হয় যে এই জন্য বলছি যে এদের মধ্যে তো অ্যাবিলিটিস রয়েছে, তারা তো খেলেছে। আমরা তো সাকিবের যে 2019 সালের যে খেলা দেখেছি,
ওয়ান অফ দি অল টাইম বেস্ট পারফরমেন্স তো আমাদের প্লেয়ারদের মধ্যে রয়েছে। অভাব সেটা হচ্ছে যে জিতটা, ডিটারমিনেশনটা, যারা যে আসলে আমি international match-এ- মারা যাবো, ম্যাচ হারবো না, এই ধরনের একটা ইয়ে না হলে আমার মনে হয় যে তাদের কাছ থেকে আসলে এই মেন্টালিটিটা দেখতে চাই আমরা, যারা ইন্টারন্যাশনাল ম্যাচের ইন্টেন্সিটিটা অনেকদিন ধরেই আসলে ফেস করছেন, সেই ক্রিকেটারদের কাছ থেকে জিতটা আসা উচিত বলছেন আপনি ইশতেক আহমেদ, এবং সেটা দেখে হয়তোবা তরুণরা উজ্জীবিত হবে। আমরা আসলে সেই প্রত্যাশাটা করতে চাই। সময় একেবারেই শেষ পর্যায়ে। ইশতেক আহমেদ, অনেক ধন্যবাদ খেলাযোগে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ দলের যে বর্তমান অবস্থান, সেখান থেকে চ্যালেঞ্জগুলো জিততে কি কি করা উচিত এই মুহূর্তে সাবেক ক্রিকেটার ইশতেক আহমেদের সঙ্গে সেই বিষয়ে হচ্ছিল আলোচনা।